আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবারই জানা দরকার। ঠিক আছে। আমাদের যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, মানে ভারতবর্ষে কিভাবে শাসন হচ্ছে, মানে কার উপরে কে, শুধু মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং হচ্ছে মানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কি বেসিসে, মানে প্রধানমন্ত্রী, মানে এই যে বেশি স্ট্রাকচারটা, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, সেটা নিয়েই আলোচনা করব, বা সংসদীয় ব্যবস্থা। ঠিক আছে। রাজ্য সরকারের ক্ষেত্রেও যেমন, ভারতবর্ষের ক্ষেত্রে কেন্দ্র সরকারের ক্ষেত্রেও ঠিক তেমন, বোঝা গেল? মানে কেন্দ্রেও যেমন আছে, কেন্দ্রে যেমন হচ্ছে প্রধানমন্ত্রী আছে, রাজ্যে তেমন হচ্ছে মুখ্যমন্ত্রী। কেন্দ্রে আছে রাষ্ট্রপতি, রাজ্যে আছে গভর্নর বা রাজ্যপাল। বুঝতে পেরেছো? এইরকম এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেমন এটাকে বলা হয় কেন্দ্রীয় আইনসভা। ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় আইনসভা বা সেন্ট্রাল ল কোর্টটা কিসের, কি কি নিয়ে, বা সংসদ, কেন্দ্রীয় আইনসভা হচ্ছে সংসদ। এক হচ্ছে লোকসভা, রাষ্ট্রপতি আর রাজ্যসভা। কি কি বললাম? মানে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের কি কি আছে? এক হচ্ছে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। এই নিয়ে হচ্ছে সংসদ। বোঝা গেল কি? যদি প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করে, তাহলে আরো আলোচনাটা আরো ভালো। এখানে কিন্তু সুপ্রিম কোর্টের উল্লেখ নেই। মানে কি বললাম, পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্টে সুপ্রিম কোর্টের কি উল্লেখ আছে বলছি? মানে পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত, বা সংসদ কি কি নিয়ে গঠিত? এক হচ্ছে রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে সুপ্রিম কোর্ট হচ্ছে টোটালি আলাদা একটা বডি, অটোনোমাস বডি, স্বশাসিত। তার মানে কি, এই সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো সম্পর্ক নেই। তার মানে আমি এটা বলতে চাচ্ছি, সরকারি কাজে, মানে সরকার কখনো সুপ্রিম কোর্ট বা কোর্ট আইনি ব্যবস্থার উপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না। বোঝা গেল কি? মানে সুপ্রিম কোর্ট বলো বা হাইকোর্ট বলো বা যে কোর্ট গুলো আছে, এর উপর গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নেই। মানে আমি কি বলছি, অফিসিয়ালি বা সংবিধান অনুযায়ী। বাস্তব ক্ষেত্রটা আলাদা। বাস্তব ক্ষেত্রে আছে, কিন্তু আমাদের যে আইন অনুযায়ী, ওই প্রধানমন্ত্রী কখনো সুপ্রিম কোর্টের বিচারপতি বা হচ্ছে হাইকোর্টের বিচারপতিতে কোনো নির্দেশ দিতে পারে না, এটা না এটা করুন। বুঝা গেল? তার মানে কি, সুপ্রিম কোর্টটা টোটালি আলাদা। বুঝতে পেরেছো? আর এই যে গভর্নমেন্ট, সরকারটা টোটালি আলাদা। কিন্তু আমরা যদি প্রাচীন ইতিহাসের দিকে তাকাই, বা আগের মধ্যযুগীয় বা আগে, সেখানে কিন্তু একজন সুপ্রিম লিডার থাকতেন, এবং তার আন্ডারেই হচ্ছে ওই কোর্ট আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, দুটোই থাকতেন। তিনি উভয়ের দিকে সর্বসর্বা। তিনি আকবরকে বলো বা সম্রাট অশোককেই বলো, তারা কি, যেমন হচ্ছে দেশ চালাচ্ছে, আবার বিচারও পরিচালনা করছে। দুটো কাজই তারা করছে। বুঝা গেল? আর এখন কিন্তু গণতান্ত্রিক একটা দেশের ক্ষেত্রে এটাও হয় না। এখানে হচ্ছে সুপ্রিম কোর্ট বা কোর্ট এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম দুটো সেপারেট। কেউ কারুর নিয়ন্ত্রণাধীন নয়। প্রত্যেকের জায়গায় সশস্ত্র। তবে আমাদের সুপ্রিম কোর্টে সর্বোচ্চ উপরে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? আমাদের ভারতীয় একটা সংবিধান তো আছে। সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। আর আমাদের দেশটা পরিচালিত হয় কি অনুযায়ী? সংবিধান অনুযায়ী। তাহলে দেশ পরিচালিত হয় সংবিধান অনুযায়ী, তাহলে সরকার, গভর্নমেন্ট হচ্ছে সংবিধান অনুযায়ী কাজ করে। আর সুপ্রিম কোর্ট হচ্ছে সেই সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা। মানে ভুল হলো কি সঠিক হলো সেটা কে দেখে? সুপ্রিম কোর্ট। তার মানে গভর্নমেন্টের উপরে আছে কে? আছে সুপ্রিম কোর্ট। আমরা সুপ্রিম কোর্টে কেন বলছি, মানে কোর্ট, এক কথায় কোর্ট। আর কোর্টের মধ্যে সর্বোচ্চ কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট, এই জন্য সুপ্রিম কোর্টের কথাটাই বারবার বলছি। বোঝা গেল কি? তাহলে সুপ্রিম কোর্ট হচ্ছে সবার উপরে। কিন্তু বাস্তব ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিদের হচ্ছে প্রধানমন্ত্রীর
নিয়ন্ত্রণাধীন অনেক ক্ষেত্রে হয়, সেটা মানে প্র্যাকটিক্যালি। কিন্তু আমাদের হচ্ছে যদি আইনি অনুযায়ী দেখি, তাহলে সুপ্রিম কোর্ট আর গভর্নমেন্ট টোটালি সেপারেট। ঠিক একইভাবে অন্য আরো অনেকগুলো বডি সেপারেট আছে, যেমন হচ্ছে এই যে রিজার্ভ ব্যাংক, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক, এই রিজার্ভ ব্যাংকটা হচ্ছে মানে আরবিআই, এটাও কিন্তু টোটালি অটোনমাস। মানে রিজার্ভ ব্যাংকের যে গভর্নর এখন কে আছেন বলো, আপডেট হয়েছে, নামটা মনে রাখতে হবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে। মানে শক্তিকান্ত দাস এতবার মুখস্থ করছি তো, আর এই রিসেন্ট চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমার নামটা মনে পড়ছে। যাই হোক, আমি বলছি ওই রিজার্ভ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্ত নেবে তার উপর হচ্ছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এটা হচ্ছে মানে লিখিত, বাস্তবে আছে, বুঝতে পেরেছো? ঠিক একইভাবে যে ভারতবর্ষের যে ইউনিভার্সিটি গুলো আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, যাদবপুর ইউনিভার্সিটি বলো, কল্যাণী ইউনিভার্সিটি বলো, বিশ্বভারতী ইউনিভার্সিটি বলো, অনেক হাজার রকম ইউনিভার্সিটি আছে। তো এই ইউনিভার্সিটি গুলো কিন্তু অটোনমাস। মানে ইউনিভার্সিটির যে কারিকুলাম বা শিক্ষা ব্যবস্থা কি হবে না হবে, তার সর্বোচ্চ ক্ষমতা ওই ইউনিভার্সিটির, ঠিক আছে, বিসির উপর। বিসি মানে ভাইস চ্যান্সেলর। আর চ্যান্সেলর কে হয়, ধরো এই যে পশ্চিমবঙ্গে যত ইউনিভার্সিটি আছে, এর চ্যান্সেলর কে বলো, জিজ্ঞাসা করতেই পারে সব ক্ষেত্রে, ইন্টারভিউ বলো বা এমনি তো জানতে হবে তো। তাহলে যত ইউনিভার্সিটি আছে তার হচ্ছে দেখবে হচ্ছে বিসি, আমরা বলি ইউনিভার্সিটিতে বিসি থাকে, বিসি মানে ভাইস চ্যান্সেলর, মানে ওই ইউনিভার্সিটির প্রিন্সিপাল এক কথায়। আর চ্যান্সেলর কে, ওই রাজ্যের গভর্নর, মানে যে রাজ্যের আন্ডারে ইউনিভার্সিটি আছে সেই রাজ্যের যে গভর্নর থাকবে সেই হবে ভিসি, সরি, চ্যান্সেলর। বুঝতে পারলে? মানে পশ্চিমবঙ্গে যত ইউনিভার্সিটি আছে তার চ্যান্সেলর কে, গভর্নর কে আছে, সিবি আনন্দ বোস। বুঝতে পেরেছো? কিন্তু পশ্চিমবঙ্গে এমনও ইউনিভার্সিটি আছে যার চ্যান্সেলর গভর্নর নয়, তেমন হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। এটা কোথায়? শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন। এই ইউনিভার্সিটির স্পেশালিটি হচ্ছে এইটার চ্যান্সেলর সরাসরি প্রধানমন্ত্রী। বুঝতে পারছো? এটা জানতে হবে। মানে পশ্চিমবঙ্গের এমন কোন ইউনিভার্সিটি আছে যার চ্যান্সেলর পশ্চিমবঙ্গের গভর্নর নয়, তিনি, সেটা হচ্ছে, বুঝতে পারলো? অন্য একটু প্রসঙ্গে চলে গেলাম, সেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, যার প্রতিষ্ঠাতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেল? তাহলে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে এই যে সংসদ নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা ওই মানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এদের ক্ষমতা, এদের বয়স, এদের যোগ্যতা, এই বিষয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করবো হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থা। ঠিক আছে? তো ধৈর্য ধরে দেখো। দেখো, তাহলে সংসদটা কি নিয়ে তৈরি? লোকসভা, রাষ্ট্রপতি আর রাজ্যসভা। লোকসভা, রাষ্ট্রপতি আর রাজ্যসভা। এবার এর এই লোকসভা কি কি নিয়ে গঠিত? হ্যাঁ, ওইটা রাজ্যসভাতে হচ্ছে। ও সরি, হ্যাঁ, তাই, ওইটা লোকসভা, এটা রাজ্যসভা। মানে দেখো, এটাকে বলা ইংল্যান্ডের, আমাদের যে ভারতীয় সংসদীয় ব্যবস্থা, দেখো আমরা পরীক্ষায় বারবার তোমরা প্রশ্ন করেছো এবং এসেছে, ভারতীয় সংসদীয় ব্যবস্থা কোন দেশের সংসদীয় ব্যবস্থার অনুকরণে? ইংল্যান্ড। মানে ইংল্যান্ডেরও যেমন হচ্ছে সংসদ, ইংল্যান্ডের এই জায়গায় কে বসে আছে? রানী। হ্যাঁ, ইংল্যান্ডের রাজা অথবা রানী। এইটাকে বলা আপার হাউস, উচ্চ কক্ষ, আর এটাকে বলে নিম্ন কক্ষ বা লোয়ার হাউস। এটাকে বলে লোকসভা, এটাকে বলে রাজ্যসভা আমাদের ভারতের ক্ষেত্রে। ঠিক আছে? আর এখন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কে আছে? দ্রৌপদী মুর্মু। ঠিক আছে? তাহলে এইবার আমরা হচ্ছে এই প্রথমে যদি এটাই আছে, আমি এটা সম্পর্কে আলোচনা করি, তারপর লোকসভা, তারপর হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে দেখো, এখানে সবই আছে। ও ঠিক আছে, কিভাবে আমি পরপরই আলোচনা করি। দেখো, এটা তো কেন্দ্র সরকারের ক্ষেত্রে আমরা বুঝলাম, ঠিক রাজ্যের ক্ষেত্রে ঠিক একই রকম।
বুঝতে পেরেছো? রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় যে সিস্টেমটা, রাজ্যের ক্ষেত্রেও রাজ্যে সেই একই সিস্টেম। কি বললাম, এখানে রাজ্যে যেমন কেন্দ্রে যেমন কি ছিল, রাজ্যসভা ছিল, আর সরি কেন্দ্রে রাজ্যসভা, আর রাজ্যে হচ্ছে এটাকে বলা হয় বিধান পরিষদ। এটা রাজ্যসভা, রাজ্যের ক্ষেত্রে বিধান পরিষদ। আর যদি ইংরেজিতে বলি লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, হ্যাঁ, বিধান পরিষদ মানে লেজিসলেটিভ কাউন্সিল। আর এটা হচ্ছে রাজ্যপাল বা গভর্নর, গভর্নর জেনারেল, সরি গভর্নর, সেন্ট্রাল মানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল গভর্নর জেনারেল বলা। আর রাজ্যের ক্ষেত্রে গভর্নর। ঠিক আছে, আর এটা হচ্ছে বিধানসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা। এর প্রত্যেকের হচ্ছে কি নিয়ে গঠিত, কজন লোক থাকে, সব আমি আলোচনা করব। পরেই আছে এই জন্য আর হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমরা সেই সংসদীয় ব্যবস্থা কোথা থেকে নিয়েছি? ব্রিটেন থেকে, ভারতীয় সংসদীয় ব্যবস্থা। আচ্ছা এটা একটু একটু ডিপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে ভারতীয় সংসদীয় ব্যবস্থা আমাদের যে সংবিধানের আর্টিকেল নাম্বার 79 আছে। ঠিক আছে, কি বললাম, 79তম মানে আর্টিকেলে, ধারাতে আছে এই সংসদীয় ব্যবস্থা সম্পর্কে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে উচ্চকক্ষ এটা হচ্ছে 80-তে আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আর লোকসভা আছে 81-তে আছে। আর সংসদের ডাকার অধিকার মানে ওই, দেখো সংসদের, দেখো আমি কি বলতে চাচ্ছি, যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের যে সব মেম্বাররা আছে তাদেরকে আহ্বান করেন যে আজকে থেকে সেশন শুরু হবে। আমরা জানি মানে গ্রীষ্মকালীন অধিবেশন বা শীতকালীন অধিবেশন বসে, তো আর একটা বাজেট সেশন আমরা পরে আলোচনা করছি। এই যে এত তারিখ থেকে সংসদে অধিবেশন বসবেন, এই ডিক্লিয়ারটা কে করেন? বুঝতে পেরেছো? সেটা করেন হচ্ছে রাষ্ট্রপতি। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 52 নম্বর আর্টিকেল অনুযায়ী, যে বলে দিল যে এই উইন্টার সেশনটা এত তারিখ থেকে ডিসেম্বর বা নভেম্বরের এত তারিখ থেকে স্টার্ট হবে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে লোকসভার এবং রাজ্যসভার উভয় যদি সদস্যদের দরকার থাকে তাহলে উভয় কক্ষই আসতে পারে, আর না হলে জেনারেলি শুধু লোকসভাতেই হয়। সে তো তুমি 352-তে চলে যাচ্ছ, 352, 356 গুলিয়ে ফেললে হবে না। বুঝে গেল? হ্যাঁ, ওটা পরে আসছি। ঠিক আছে, পরে আমি আলোচনা করবো, আমাকে মনে করিয়ে দিও। তাহলে এইটুকু যতটুকু বললাম সেটুকু ক্লিয়ার হয়েছে সজল? বুঝা যাচ্ছে তো? পরপর আরো অনেকবার আলোচনা করবো, চাপ নিও না, করে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, প্রথম লোকসভা গঠন হয়েছিল, ঠিক আছে, 1952 সালে, মানে স্বাধীনতার পরে। ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল কত তারিখে? 1950 সালের 26শে জানুয়ারি। তারপর 1950 সালে 51 সালের শেষের দিক থেকেই হচ্ছে জন মানে সাধারণ গণভোট শুরু হয়, মানে সাধারণ নির্বাচন। ঠিক আছে, 51 শেষের দিকে টাইম লেগে যায় এবং সেটা 52-তে যে কমপ্লিট হয়। এই যে যেমন হচ্ছে ভোটাভুটি হলো, হওয়ার পরে এই যারা নির্বাচিত হলো তাদের নিয়ে কি হলো, মানে একটা সংসদ গঠন করা হলো, লোকসভা। ঠিক আছে, এবং এটা কত তারিখে? 1952 সালে 17 এপ্রিল। আমি পুরো সব আলোচনা করবো, কিচ্ছু বাদ যাবে না। আচ্ছা, লোকসভার কার্যকালের মেয়াদ আমরা জানি 5 বছর। সবার সংসদের মেয়াদ মানে সদস্যদের মেয়াদ 5 বছর। মানে ধরো এটা পরে আলোচনা করছি। এটাকে বলা হাউস অফ পিপুল বা হাউস অফ কমন্স। ঠিক আছে, এই যে এইবার আলোচনা করছি ধরো।
ওটা আছে, যদিও সবই আছে। ধরো এটা হচ্ছে লোকসভা। লোকসভার প্রত্যেক সদস্যকে কি বলা হয়? এমপি। এই তো লোকসভার যারা হচ্ছে সারা ভারতবর্ষ থেকে সব জায়গায় ভোট হবে, ঠিক আছে? যেমন পশ্চিমবঙ্গ থেকে 42 জন যায়, তাহলে এই 42 জন এমপি হচ্ছে ওই লোকসভায়, মানে দিল্লিতে যায়, ঠিক আছে? এদের এমপি ফুল ফর্ম কি? মেম্বার অফ পার্লামেন্ট। বুঝে গেল? এমপি। তো টোটাল কতজন এমপি নিয়ে, ঠিক আছে? টোটাল স্ট্রেংথ হচ্ছে 552, ম্যাক্সিমাম স্ট্রেংথ লোকসভায়। বুঝে গেল? কতজন? 552। এই 552 জন হচ্ছে সরাসরি ভোটে নির্বাচিত হয় না। এই দুজন, হ্যাঁ, এই দুজন মাইনাস করে দাও, 550। এই দুজন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, ঠিক আছে? এদের অ্যাংলো ইন্ডিয়ান, সেটা মানে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন প্রচুর ইংরেজ বা ইউরোপীয়রা ভারতে ছিল এবং তারা বংশ পরম্পরায় ছিল। এবার তুমি যদি ভোটে যদি দাঁড়ায়, তুমি কখন ইংরেজকে ভোট দেবে বলো, যারা 200 বছরের উপর ভারতবর্ষকে শোষণ করে গেছে? জানে যে ওদের হচ্ছে আমাদের সংসদটা, মানে যারা প্রণেতা, তারা জানে যে ওরা ভোটে নির্বাচিত কখনোই হতে পারবে না। আর অল্প কিছু ইউরোপিয়ান ছিল, বুঝতে পারছো? আর সবারও ভোটাধিকারও ছিল না। তার মানে তারা কখনো ভোটে নির্বাচিত হতে পারবে না। এই জন্য তাদের দুজনকে মানে রিপ্রেজেন্টেটিভ হিসাবে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে, নট ইলেক্টেড বাই সিলেক্টেড। বুঝতে পারলে? মানে নির্বাচনে হয়ে আসতে পারবে না, রাষ্ট্রপতি হচ্ছে নির্বাচন সিলেক্ট করবে, মানে বেছে নেবে। তাহলে এই দুটো এখন নেই, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো হচ্ছে এখন বাদ। তাহলে থাকলো কত? 250। তাই তো? এর থেকে 7 বাদ দাও। এই 7 হচ্ছে ভারত যখন হচ্ছে স্বাধীন হয় 1948 সালে, জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। কি বললাম? জম্মু কাশ্মীর 1948 সালে মানে স্বাধীনতার পরে ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। বোঝা গেল কি? কত সালে? 1948 সালে। আর সংবিধান তো তৈরি হয়েছে 1950 সালের পরে, মানে এই সময় আমাদের কার্যকর হয়েছে। তার মানে এইখানে সিট সংখ্যা ধরো অনেক বেশি ছিল, তার মধ্যে পিওকে, মানে এইটুকু হচ্ছে এই জম্মু কাশ্মীরের একটা অংশ হচ্ছে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। সেই ইতিহাসে আমি যাচ্ছি না। যাই হোক, মানে পিওকে জম্মু কাশ্মীরের খানিকটা অঞ্চল হচ্ছে এখনো পাকিস্তানের দখলে। বুঝা গেল? তো এই যে এটা, এই নির্বাচন ক্ষেত্র তো হচ্ছে যেহেতু মানে স্বাধীনতার পরে এবং সংবিধান তৈরি হয়ে গেছিল, সুতরাং তখন তো এই টোটাল জম্মু কাশ্মীরকে ভারতবর্ষের সঙ্গে ধরা হয়েছিল। তার মানে এইখানে টোটাল সিট সংখ্যাও ছিল, সেই হিসাবেই তো 552টা বানানো হয়েছে। তার মানে এইখানে 7টা নির্বাচন ক্ষেত্র, এই নির্বাচন ক্ষেত্র পিওকে এর মধ্যে, এই জন্য এটা ভোট হয় না। বুঝতে পারছো? মানে যেহেতু ওটা আমাদের অধিকারে এই মুহূর্তে নেই, এই জন্য এখানে ভোট হয় না। তার মানে এই 7টা বাদ যাবে, তাহলে রইল কত? 543। তার মানে এখন সংসদে তুমি টোটাল এমপির সংখ্যা কটা পাবে? 543। তার মধ্যে এই দুজন বাদ, ওই 7টা বাদ। এবার এই 543-এর মধ্যে তুমি 30টা বাদ দাও, সরি 13টা, বলুন 13টা। তাহলে কত হলো? 530। এই 530 জন হচ্ছে আমাদের ভারতবর্ষের যত রাজ্যগুলো আছে, রাজ্য, আমরা জানি ভারতবর্ষে 28টা রাজ্য আছে, আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে কটা? 8টা। বুঝতে পেরেছো? তো এই 28টা রাজ্য থেকে 530 জন এমপি, বুঝলো? 28টা রাজ্য থেকে 530 জন এমপি। আর এই যে 13 জন এমপি কোথা থেকে হবে? কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে। বুঝতে পেরেছো? মানে কেন্দ্র শাসিত অঞ্চল মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি বলা হয়, তাদের থেকে 13 জন, আর রাজ্যগুলো থেকে 530 জন।
ক্লিয়ার হলো? দেখবে এক এক জায়গায় এক এক রকম, তুমি যদি এই যে হিসাবটা যদি না থাকে তোমার কনফিউশন থাকে একদম। এখানে পুরোপুরি মানে এর মধ্যে কোনো ইয়ে নেই, একদম টোটালি সমান। হ্যাঁ, বুঝতে পারছো? তুমি হচ্ছে কেউ বলছে 543 জন, কেউ বলছে 550 জন, কেউ বলছে 552 জন। তাহলে এক এক রকম অ্যান্সার হয়ে যাচ্ছে না? সবাই ঠিক বলছে, এখন কোশ্চেনটা কিভাবে করা হয়েছে তার উপর ডিপেন্ড করছে। যদি বলে এখন কতজন আছে, 543। রাজ্য থেকে কতজন, 530। ঠিক আছে? এই তো এইটাই আমরা হচ্ছে দেখো লোকসভার কতজন হচ্ছে, তাহলে 552 বলছি। আচ্ছা, তারা সংসদ সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হয়। সংসদ সদস্য সরাসরি। কি নিয়ে আলোচনা করছি? লোকসভা। দেখো, তুমি যাকে ডাইরেক্ট নির্বাচন করছো, মানে এমপি কে, কেন্দ্রের কথা ভাবো, তাহলে তার নিশ্চয়ই ক্ষমতা বেশি হবে। আর রাজ্যে আছে, রাজ্যসভায় আছে 250 জন, তার ক্ষমতা অটোমেটিকই কম। সেটাই আমরা বলছি এবং আমরা ব্যাখ্যা করে বলবো। ঠিক আছে? সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হয়, মানে আমরা কি ডাইরেক্টলি এমপি ভোট দিচ্ছি। ঠিক আছে? বোঝা গেল? এমপি 5 বছরের জন্য হচ্ছে। আচ্ছা, এই যে এমপিদের বা এই লোকসভারই হচ্ছে টাকা পয়সার ক্ষমতাটা রয়েছে, মানে অর্থ যত ইয়া ফিনান্সিয়াল বিল, ফিনান্স বিল, অর্থ বিল রাজ্যসভায় কখনো উত্থাপন করা যায় না। রাজ্যসভার সদস্য 252, ওখানে 250, ওখানে উত্থাপন করা যাবে না। যত অর্থনৈতিক ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? লোকসভাকে। তার মানে অর্থনৈতিক ক্ষমতা যার, তারই মনে করো সমস্ত ক্ষমতা। বুঝতে পারলে? মানে এই দেশ পরিচালনার জন্য তো অর্থ লাগবে, আর এই ক্ষমতা কার রয়েছে? এমপিদের। বুঝতে পারছো? এই এমপিদের, তারপরে আমি পরে আসবো কি করে সরকার গঠন হয় সেটা আমি আলোচনা করবো। সজল বোঝা যাচ্ছে তো? তাহলে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয়। অধ্যক্ষ মানে হচ্ছে স্পিকার, লোকসভার স্পিকার। এখন কে আছেন? ওম বিড়লা। ঠিক আছে? এই মুহূর্তে কোনো ডেপুটি স্পিকার নেই। যদি বলে বর্তমান ডেপুটি স্পিকারের নাম কি, ডব্লিউবিপি ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে, তুমি বলবে সরি স্যার, দুঃখিত স্যার, এই মুহূর্তে ওই জায়গাটা মানে ওই পদটা ভ্যাকেন্ট আছে, এই মুহূর্তে কোনো ডেপুটি স্পিকার নেই, স্পিকার সাহেব আছে ওম বিড়লা। এবার বিনয়ের সঙ্গে অ্যানসারটা করতে হয়। ঠিক আছে? আর কখনোই হচ্ছে ইন্টারভিউ তর্ক বিতর্কেতে যাবে না। ঠিক আছে? ধরুন হচ্ছে তুমি জানো 100% ওই, তোমার কোনো নলেজ তো তোমার কোনো ক্ষেত্রে বেশি থাকতেই পারে, তার থেকে তুমি বেশি জানো, সে ভুল বলছে, তুমি কখনো তর্কে যাবে না। হ্যাঁ, সেটাই মানতে হবে। হ্যাঁ, সেটাই মানতে হবে। ঠিক আছে? তুমি ওইটা ইয়ে করেছো। সে প্রশ্নের উপর আমি থাকলে আমি বলছি। আচ্ছা, আচ্ছা, এটা বললাম হচ্ছে সভা, আগেই বলেছি। আহ্বান করেন বা ডাকেন কে? রাষ্ট্রপতি। এবং কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 108 নম্বর আর্টিকেল অনুযায়ী। আচ্ছা, ওম বিড়লা ইনি হচ্ছে বিজেপির একজন সাংসদ ছিলেন। ইনি 2019 থেকে, ঠিক আছে, আছেন, এই পদে আছেন। আচ্ছা, এইবার একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, প্রত্যেকটা লাইনই হচ্ছে গুরুত্বপূর্ণ। মন্ত্রী পরিষদ ইংরেজিতে বলা হয় ক্যাবিনেট মিনিস্টার। মন্ত্রী পরিষদ মানে রাজ্যের একই, কেন্দ্র একই রকম, মানে কেন্দ্রটা বুঝতে পারলে রাজ্যটা বুঝতে পারবে। মন্ত্রী পরিষদ মানে দেখো, আমি বললাম টোটাল সিট সংখ্যা কত? 543টা। এবার 543 বিভিন্ন দল আছে, তাই তো? বিভিন্ন দলের থেকে এমপি 543 জন নির্বাচিত হয়েছে, কোথাও তৃণমূল থেকে, কোথাও বিজেপি থেকে, কোথাও কংগ্রেস থেকে, কোথাও আরজেডি থেকে। ঠিক আছে? কোথাও হচ্ছে ডিএমকে থেকে, দক্ষিণ ভারত থেকে, বিভিন্ন সারা ভারতবর্ষে বিভিন্ন দল থেকে এমপি নির্বাচিত হচ্ছে। এবার দেখতে হবে কোন দলের এমপির সংখ্যা সব থেকে বেশি। ঠিক আছে? দেখতে হবে। এবার দেখলে হচ্ছে 282 হচ্ছে ম্যাজিক ফিগার বলা হয়। মানে 282টা এমপি যদি কোনো একটা দলের
থাকে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারে। বোঝা গেল কি? ধরো বিজেপির এমপির সংখ্যা 282, কারুর দরকার নেই, নিজেরাই হচ্ছে সরকার গঠন করবে, কারুর দরকার হবে না। এবার আগের বারে যেটা হয়েছে যে এই 282 জন বিজেপি থেকে আসছে না, এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সেখান থেকেও আসছে না। দেখা যাচ্ছে কি হচ্ছে, অন্য দলের সঙ্গে, অন্য দলের নীতিশ কুমারের হচ্ছে কিছু এমপি নির্বাচিত বিহার থেকে, বা হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডুর কিছু এমপি আছে। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে মানে ওই বিজেপির হচ্ছে দলনেতা হচ্ছে নরেন্দ্র মোদী, তাদের সঙ্গে ওনাদের সম্পর্ক ভালো, কিছু কিছু ক্ষেত্রে মিল আছে, কিছু কিছু ক্ষেত্রে অমিল আছে। বোঝা যাচ্ছে তো আমার কথা? এবার কি করলো, ওনাদের সঙ্গে হচ্ছে একটা আলোচনায় বসলো যে আপনারা আমাকে আমাকে সমর্থন করুন আপনার এমপি দিয়ে, বা আপনিও আমাকে সমর্থন করুন আপনার এমপি দিয়ে, আমার 282 বেশি হয়ে যাবে। তাহলে যখন আমরা সরকার গঠন করব, ওরা তো এমনি এমনি করবে না, ওরা বলবে হ্যাঁ করব, আমার বিহারকে দেখতে হবে, এই জন্য বিহারের উন্নয়ন এখন বেশি, আমার এই মন্ত্রী পদ দিতে হবে, তবে করব। চন্দ্রবাবু নাইডু বলছে হ্যাঁ আমার অন্ধ্রপ্রদেশকে, আমার এই রকম, আমার এই সমস্যাগুলো হচ্ছে, সেগুলোকে সমাধান করতে হবে। নরেন্দ্র মোদীর তো উপায় নেই, হ্যাঁ করবো। আমার এই মন্ত্রীর পদ দিতে হবে, হ্যাঁ দেব। এইরকম করে তারা কি করলো, একটা মানে ত্রিশঙ্কু সরকার বলা হয়, মানে একটা জোটবদ্ধ হলো, হওয়ার পরে তারা ওই রাষ্ট্রপতির কাছে বলে দিল আমাদের যে আমরা যে জোট করেছি, আমাদের এমপির সংখ্যা 282 বেশি আছে, এই দেখুন তার লিস্ট, এবং আমাদের সরকার গঠনের অনুমতি দিন। রাষ্ট্রপতি যা কিছু করবেন সবকিছু রাষ্ট্রপতি। বোঝা গেল? রাষ্ট্রপতি ওটা দেখলেন, দেখার পরে বলবে হ্যাঁ আপনাদের যে সরকার গঠন হবে তার হচ্ছে এমপির লিস্ট, সরি মিনিস্টারের লিস্ট দিতে হবে, কে প্রধানমন্ত্রী হবে তার একটা লিস্ট তৈরি করে ওই দলের যে দলনেতা, প্রধানমন্ত্রী এখনো কিন্তু বলছি না, বোঝা যাচ্ছে কি? মানে দেখ তিনটে দল আছে, তার মধ্যেও তো বিজেপি সব থেকে সংখ্যাগরিষ্ঠ, কারণ বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে তাদেরকে কমিউনিকেট করেছে, মানে সংখ্যা দলনেতাকে প্রধানমন্ত্রী হবে, এবং প্রধানমন্ত্রী একটা লিস্ট তৈরি করবেন, একে এই পদে দেওয়া হবে, এই মিনিস্টার একে সেই মিনিস্টার, করার পরে টোটালি একটা লিস্ট বানাবে 30-40 জনের, বা যেমন ইচ্ছা বানিয়ে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিল। বুঝতে পেরেছো? রাষ্ট্রপতি ওই সই করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই, রাষ্ট্রপতি কখনোই বলতে পারবে না একে এই পদে দিন, একে এই পদে দিন। রাষ্ট্রপতি কিন্তু সেটা বলতে পারে না, এবং বলেও না, আর বললেও কিন্তু হচ্ছে মানা না মানা ওই মানে যারা সরকার গঠন তাদের উপর। এই জন্য আমাদের ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, দেখা যাচ্ছে দ্রৌপদী মুর্মুর চিরশত্রু হচ্ছে একজন হচ্ছে এমপি হয়ে সে একটা পদে উঠে যাচ্ছে। এবার দ্রৌপদী মুর্মু যতই মনে মনে চিন্তা করুক একে এই পদে দেওয়া যাবে না, সে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী তার কথা শুনতে বাধ্য নয়। বোঝা যাচ্ছে? তবে এইভাবে একটা সরকারের মানে ক্যাবিনেট মিনিস্টারের লিস্ট তৈরি করে দিল, রাষ্ট্রপতি যখন হচ্ছে স্ট্যাম্প মারলো, স্ট্যাম্প মারার পরে তারা মন্ত্রী হিসাবে হয়ে গেল, মানে নিয়োগ হয়ে গেল, এবং শপথ বাক্য পাঠ করিয়ে তাদেরকে তার যার যার কার্যক্ষেত্রে কাজ শুরু করে। দেখবে হচ্ছে সংসদ গঠন হওয়ার পরে একটা শপথ বাক্যের মঞ্চ তৈরি হয়, পাঠে ওত কে করান, রাষ্ট্রপতি করান। বুঝতে পেরেছো? মানে নিয়োগ করার কে করান, রাষ্ট্রপতি করান। বুঝে গেল? এইবার দেখো, এইবার তাহলে যারা হচ্ছে মানে সরকার গঠন করলো না, তাদের ফাংশনটা কি, তারা কি পদে হিসাবে, এমপি হিসাবেই রয়ে গেল, তাদের আর অর্থনৈতিক ক্ষমতা থাকলো না। আবার যারা হচ্ছে গঠিত সরকারের দলে থেকে কোনো মন্ত্রীর পদ পেল না, তারাও কিন্তু এমপি হিসাবে রয়ে গেল, তাদেরও কিন্তু বিশেষ ক্ষমতা, ওই এমপি আর এই এমপি সেম। বুঝতে পারলো? মানে অন্য দলের এমপি আর হচ্ছে বিজেপির এমপি
কোয়ালিটি, বেতন টেতন সবই একই পাবে, স্পেশাল কিছু নেই। ওরা পদ পেলে তারাই হ্যাঁ, পদ যারা হচ্ছে ওই মন্ত্রীর পদ পেল তারাই। এবার দেখো, হ্যাঁ, এই বিরোধী যে দল, তাদের আবার বিরোধী একজন দলনেতা থাকে, তাই তো? যেমন হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বুঝতে পেরেছো? সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে মানে কেন্দ্র সরকারের ক্ষেত্রে ঠিক একই রকম। আগের বার যেমন ছিল তোমার হচ্ছে ইয়ে, আর জঙ্গিপুরের বিধায়ক হচ্ছে তোমার আমি এক্ষুনি ভুলে গেলাম, কি মনে করছি। আর হেরে গেল না ইউসুফ খানের কাছে, অধীর রঞ্জন। অধীর রঞ্জন চৌধুরী। উনি আগের বারে ছিলেন, এখন কে আছেন? এখন তো ইস্যু করানি তো হবে। হ্যাঁ, ইস্যু করানি তো হবে। না, ওইটার কথা বলছি না, এখন কংগ্রেসের বিরোধী দলনেতা কে আছেন? কি একজন নাম আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে? আমাদের ওখানকার না, আমাদের পশ্চিমবঙ্গে কেউ নেই। সোনিয়া গান্ধী, না সোনিয়া গান্ধী আছে কি, আমার এই মুহূর্তে খেয়াল নেই, যাই হোক, মনে পড়ছে না। এই যতটুকু বললাম এটুকু বুঝে গেছে তো? এইটা সবারই কিন্তু বোঝার দরকার, তাহলে দেখবো অনেক কোশ্চেন সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে মন্ত্রী পরিষদ লোকসভার কাছে দায়বদ্ধ, তাহলে মন্ত্রী পরিষদ তৈরি হচ্ছে মাত্র হচ্ছে 20-30 এইরকম সংখ্যক হচ্ছে এমপি নিয়ে, বুঝতে পেরেছো? এই মন্ত্রীদের মধ্যে যিনি প্রধান, তাকেই বলা হয় প্রধানমন্ত্রী। যেমন এই মুহূর্তে নরেন্দ্র মোদী, বুঝতে পেরেছো? এবার দেখো একটা জিনিস দেখো, এই যে প্রধানমন্ত্রী তৈরি হলো, এই প্রধানমন্ত্রী কিন্তু যে কোনো ব্যক্তি তৈরি মানে হতে পারে। ধরো ওই যে বিজেপি সরকার গঠন করলো, তাদের মধ্যে থেকে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসাবে ঝামেলা তৈরি হচ্ছে যে মানে প্রধানমন্ত্রী করা যাবে কি যাবে না, মানে একটা দ্বন্দ্বের তৈরি হলো। তখন দল নির্বাচন করলো, দলের তো একটা বোর্ড আছে, নির্বাচন করলো অন্য কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী করলো। যেমন আগের গভর্নমেন্ট ইউপি 1 গভর্নমেন্টে হয়েছিল, ঠিক আছে? ডক্টর মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করা হয়েছিল সোনিয়া গান্ধীর পরিপ্রেক্ষিতে, কিন্তু মনমোহন সিং তখন হচ্ছে সাংসদ বা এমপি ছিলেন না। তাহলে এটাও তো সংবিধানের হচ্ছে সিস্টেমের মধ্যে আছে। তাহলে এই ক্ষেত্রে কিভাবে আছে, ধরো কোনো ব্যক্তিকে বাইরে থেকে এসে প্রধানমন্ত্রী হলো, হওয়ার পরে ওই ব্যক্তিকে 6 মাসের মধ্যে কোনো না কোনো ভারতবর্ষের কোনো না কোনো নির্বাচন ক্ষেত্র থেকে জয়ী হয়ে আসতে হবে। এবার মনে করলে তো সব জায়গায় তো নির্বাচন হয়ে গেছে, তাহলে কোথা থেকে জয়ী হবে? এবার দেখো, দেখা যাবে কোনো একটা জায়গায় হচ্ছে বিজেপি জয়ী হয়েছিল, ওই বিজেপির এমপি কে পদত্যাগ করিয়ে দিল, তাহলে ওখানে পদত্যাগ যখন করে হলো, ওখানে ভ্যাকেন্ট তৈরি হলো, ওখানে আবার নির্বাচন করে সেই নির্বাচনের থেকে জিতে আসলে প্রধানমন্ত্রী পদ থাকবে, আদারওয়াইজ থাকবে না। সেই ক্ষেত্রে মনমোহন সিং কিন্তু দার্জিলিং থেকেই হচ্ছে নির্বাচন হয়ে গেছিল আগের ইউপিএ 1-এ, বোঝা গেল? তো এই, আর এই যে মন্ত্রী পরিষদ কার উপর মানে যে কাজকর্ম গুলো করবে, টাকা পয়সা নয় চেয়ে করুক, যাই করুক না কেন, তারা হচ্ছে দায়বদ্ধ থাকবে কার, বাকি যে এমপি বা সংসদের 543 জন এমপি, তাদের কাছে হচ্ছে তাদের কৈফিয়ত দিতে বাধ্য, যে এই খাতে এই খরচ হয়েছে, এই পুরো একদম হচ্ছে গেজেট তৈরি হবে। কারণ বাধ্য কেন, বাকি এমপিরাও তো ক্ষমতা কম নাই, তারা কোনো না কোনো জায়গা থেকে আমাদের দ্বারা সরাসরি নির্বাচিত হয়েছে, মানে তাদের কাছে দায়বদ্ধ, মানে মানে ইনডাইরেক্টলি আমাদের কাছে দায়বদ্ধ, বোঝা গেল না? ধরো হচ্ছে কেন্দ্র সরকারের ক্যাবিনেট মিনিস্টার, তাদের কাছে দায়বদ্ধ সংসদের কাছে, সংসদ মানে অন্য এমপিদের কাছে, আর অন্য এমপিদের কারা নির্বাচন করেছে, আমরা, তার মানে ক্যাবিনেট ইনডাইরেক্টলি আমাদের উপর দায়বদ্ধ। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক ডেমোক্রেটিক কান্ট্রি। নেক্সট দেখো, আচ্ছা সদস্যদের যোগ্যতা, আচ্ছা, ওখানে নেই, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এমপিদের সদস্য বলতে এমপিদের যোগ্যতার কথা বলেছে, ও এমপি হতে গেলে ভারতের যে কোনো নাগরিকই এমপি হতে পারে, যে কোনো নাগরিক, সে জাতপাতের কোনো বালাই নেই।
যে কোনো ব্যক্তি মানে পার্লামেন্টের সদস্য হতে পারে। এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো উল্লেখ নেই। লালু প্রসাদও যেমন হতে পারে সাধারণ মানুষ হবে। বা মানে একদম হায়ার এডুকেটেড পার্সনও হতে পারে। বুঝতে পেরেছো? মানে শিক্ষাগত যোগ্যতার কোনো উল্লেখ নেই যে মাধ্যমিক পাস হতে হবে বা 8 পাস হতে হবে, 2 পাস হতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই। মানে যে কোনো ব্যক্তি নেতা হতে পারে। এক নাম্বার। এবার বয়সের একটা ইয়ে আছে, লিমিটেশন আছে। মিনিমাম বয়স হতে হয় 25 25 এমপি হতে গেলে। এই সঙ্গে একইভাবে মনে রেখো রাজ্যের ক্ষেত্রে এমএলএ হতে গেলেও 25 বছর। তাহলে যে কোনো এমপি হচ্ছে প্রধানমন্ত্রী হতে পারে, অবশ্যই মিনিমাম বয়স 25 হতে হবে। তার মানে যে কোনো প্রধানমন্ত্রী হতে গেলে মিনিমাম বয়স 25ই হতে হবে। এবার এই রিলেটেড একটা কোশ্চেন জিজ্ঞাসা, আমাদের ভারতবর্ষে যত প্রধানমন্ত্রী আছে সব থেকে ইয়াংগেস্ট প্রধানমন্ত্রী কে আছে? ইয়াংগেস্ট প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? রাজীব গান্ধী। মনে রাখতে হবে রাজীব গান্ধী সব থেকে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন। বুঝতে পেরেছো? হ্যাঁ? মুলায়ম সঞ্জীব রেড্ডি হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু কোনো পার্লামেন্টের সংসদে অধিবেশন করেন। চৌধুরী করণ সিং করতেন। পার্লামেন্টে চৌধুরী করণ সিং নির্বাচনের দিকে আসে। আর সব থেকে বেশি বয়সে প্রধানমন্ত্রী হচ্ছে মোরারজি দেশাই। ঠিক আছে? জাকির হোসেন পদে থাকাকালীন মারা গেছেন। হ্যাঁ, জাকির হোসেন, তিনি হচ্ছে তারপরে হচ্ছে তোমার বিদেশি হিসেবে লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে, টাইম হার্ডনেস কর্মরত অবস্থায়। আচ্ছা, এ পর্যন্ত হলো তো। এবার দেখো আচ্ছা, এটা তো আমি আলোচনা করে দিয়েছি। হ্যাঁ। এই যে 104তম সাংবিধানিক সংশোধনীর দ্বারা মানে মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 104 এখন পর্যন্ত হচ্ছে 23-24 বার কতবার হয়েছে সংবিধান সংশোধনী? 23-24 বার হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক 104তম সংবিধান সংশোধন করা হয়েছে 123 বার উপরে। অনুচ্ছেদ মানে আর্টিকেল 331 অধীনে লোকসভায় 2টি অ্যাংলো ইন্ডিয়ান এবং রাজ্য বিধানসভায় 1টি অ্যাংলো ইন্ডিয়ান সংরক্ষিত আসন বিলুপ্ত করা হয়েছে। ওই যে বললাম 352 ছিল, ওই দুটো বলেছিলাম বাদ, সেটা 104তম। এত ডিপলি কখনোই জিজ্ঞাসা করবে না কত নম্বর আর্টিকেল, 331 নম্বর আর্টিকেল। রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রের ক্ষেত্রে কি দুটো ছিল, আর রাজ্যগুলোর ক্ষেত্রে হচ্ছে একটা অ্যাংলো ইন্ডিয়ান ছিল। সমস্ত রাজ্যের ক্ষেত্রে একটা করে। যেমন পশ্চিমবঙ্গে বিধানসভায় সদস্যের সংখ্যা কত ছিল? 294 এখন, আর আগে ছিল ওই একটা ধরলে 295, ওই একটা এখন বাদ। ক্লিয়ার? অ্যাংলো ইন্ডিয়ান কাকে বলা হয় সেটা আমি আর বেশি ডিসকাস করবো না। অ্যাংলো ইন্ডিয়ান মানে ইউরোপীয়, যেহেতু ভারতবর্ষ হচ্ছে ব্রিটিশদের অধীনে ছিল, সেই সূত্রে শুধু ব্রিটিশ নয়, ইউরোপীয় ফ্রান্স বলো বলো, ঠিক আছে, জার্মান বলো, পর্তুগাল বলো, সে সমস্ত ওইসব ইউরোপীয় মানুষরা আমাদের দেশে বংশ পরম্পরায় থেকেছে, তাদেরকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান। ইন্ডিয়ান বাট তাদের পূর্বপুরুষ যেহেতু ইংল্যান্ডে বা ইউরোপে, এই জন্য অ্যাংলো ইন্ডিয়ান। শুধু ইংল্যান্ড বললে নয়, ইউরোপে এদেরকে বলা অ্যাংলো ইন্ডিয়ান। বুঝতে পেরেছো? তো তাদের জন্য রাখা হয়েছে, সেগুলো বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, ধরো ওই ইউরোপ থেকে কোথায় এসেছিল? ভারতবর্ষে। কারো চিহ্নতে এটা কোথায়? ইউরোপ মহাদেশ। ইউরোপ থেকে যারা এসেছিল তাদেরকে বলা অ্যাংলো ইন্ডিয়ান। আচ্ছা, অনাস্থা প্রস্তাব। এবার দেখো অনাস্থা প্রস্তাব কখন হয়। আমি একটু আগে বলেছিলাম যে সরকার গঠন করেছিল যারা, নীতিশ কুমার ছিল, চন্দ্রবাবু নাইডু ছিল। এবার কোন সরকার চলতি অবস্থায় 2 বছর 3 বছর হলো, ঝামেলা তৈরি হয়ে গেল তাদের সঙ্গে। এবার এরা বললো হচ্ছে না, আমরা ওই এর মধ্যে থাকবো না,
মানে সরকারের মধ্যে থাকবো না। এবার দেখা যায় কংগ্রেসের আরো এমপি আছে, তারা হচ্ছে তলে তলে তাদের সঙ্গে যোগ করে দিল, যোগ মানে ইয়ে করলো যে এবার সরকারটাকে ভেঙে দেওয়া যায়। এবার দেখা যায় নীতিশ কুমার হচ্ছে কংগ্রেসের সঙ্গে হচ্ছে তলে তলে ইয়ে করা হচ্ছে, নিচে মানে ভিতরে ভিতরে। এবার সেটা তো প্রকাশ হবে না। এবার কংগ্রেস কি করলো, এই সরকার বৈধ নয়, এই সরকার ভালো নয়, এই সরকারের হচ্ছে সরকারে থাকার অধিকার নেই, এই সব বলে স্পিকারের কাছে একটা প্রস্তাব রাখলো। সেই প্রস্তাবকে বলে অনাস্থা প্রস্তাব, নো কনফিডেন্স। ঠিক আছে, এবং স্পিকার কি করবে, ওটাকে গ্রহণ করবে। অবশ্যই তাতে হচ্ছে 50 জন, মিনিমাম 50 জন এর স্বাক্ষর থাকতে হবে। বিজেপির তারা তো করবে না। এবার ধরো হচ্ছে তলে তলে নীতিশ কুমার কয়েকজন এমপি করে নিয়েছে, এরকম 50 জনের একটা স্বাক্ষর নিয়ে একটা প্রস্তাব পেশ করা হলো। আগের গভর্নমেন্টে কিন্তু করা হয়েছিল এই অনাস্থা প্রস্তাব, মানে নরেন্দ্র মোদীর, মানে টেকেনি, মানে জিততে পারেনি। যদি জিতে যেত, সরকার ভেঙে যেত, নতুন করে আবার নির্বাচন হতো। ঠিক আছে, বুঝতে পারলে, এটাকে বলে অনাস্থা প্রস্তাব। এবার দেখা যায় হচ্ছে এবার কি হবে, ওই সংসদের মধ্যে থেকে ভোটাভুটি হবে, ওই ভোটটা হচ্ছে সামগ্রিক ভাবে হবে না। বুঝা গেল, মানে ওই সংসদের 543 জন এমপির মধ্যেই আবার ভোট হবে, দুটো দলে এরা এই সরকার থাকবে কি থাকবে না তার উপর। এবার দেখা গেল হচ্ছে যদি হচ্ছে সরকারের যারা এমপি আছে তাদের ভোট সংখ্যা বেশি হয়, তাহলে টিকে গেল। আর যদি না টেকে, ওদের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তারা টিকে গেল, তারপর এই সরকার হচ্ছে অবৈধ, মানে স্পিকার এবং রাষ্ট্রপতি অবৈধ ঘোষণা করে দেবে। তখন আবার নতুন করে নির্বাচন হবে, বা যে কোনো ভাবে আবার করে সরকার গঠন। ঠিক আছে, আচ্ছা, অনাস্থা বা অবিশ্বাস প্রস্তাব কেবলমাত্র লোকসভাতেই আনা যায়। ঠিক আছে, যেহেতু লোকসভার সদস্যরা ডাইরেক্টলি ইলেক্টেড। আর রাজ্যসভার সম্পর্কে আমি আসিনি, পরে আলোচনা আসছি। সরকারের কার্যকাল একবারেই অনাস্থা প্রস্তাব আনাবে, ওই 5 বছরের মধ্যে একবারই আনা যাবে। ঠিক আছে, মানে কংগ্রেস হেরে গেল, পরবর্তীতে আবার 1 মাস পরে আবার আনবে, আবার টাকা পয়সা খাইয়ে এমপিদের হচ্ছে মানে নিজের দলে এনে আবার করবে, এটা চলবে, একবারই আনা যাবে একটা পিরিয়ড চলাকালীন। বুঝা গেল, অনাস্থা প্রস্তাব আনতে গেলে বিপক্ষ দলের কমপক্ষে 50 জনের সমর্থন থাকে, যেটা আমি বলে দিলাম। বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার অনাস্থা প্রস্তাবের জন্য ভেঙে গিয়েছিল। ঠিক আছে, আহ, বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী ছিলেন সেরকম সেই সময়। আচ্ছা, ইনি হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং। ইনি কত থেকে কত, 1989 থেকে 90 ঠিক আছে, প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, এবার আসছি, এই সম্পর্কে কোনো ইনকোয়ারি থাকলে বলো, তাহলে আমি আলোচনা করি, আবার বলি। আছে কি? ঠিক আছে, এবার আমি হচ্ছে দেখো, লোকসভাটা আলোচনা করে দিলাম। লোকসভা অনেকটা সময় টাইম লাগলো, রাজ্যসভাটা বেশি টাইম লাগবে। আচ্ছা, আলোচনা করার আগে আমি এখানে লেখা আসার আগে আমি কিছুটা বললে তোমাদের আরো ক্লিয়ার হবে। ধরো এটা হচ্ছে রাজ্যসভা, মানে অন্য একটা বিল্ডিং। ওই বিল্ডিংটা ছিল বড়, কিন্তু নামটা কিন্তু লোয়ার হাউস। ঠিক আছে, এই বিল্ডিংটা বড় ছোটর ব্যাপার না, এই বিল্ডিংটার নাম হচ্ছে রাজ্যসভা। তাহলে এখানে সিট সংখ্যা কত, 250। ঠিক আছে, এদেরকে কিন্তু আলাদা ডেজিগনেশন নেই, এমপি বা এমএলএ এরকম নেই। এদেরকে বলা হবে রাজ্যসভার সদস্য, মেম্বার অফ আপার হাউস, এইটুকু রাজ্যসভার সদস্য। লোকসভার সদস্যদের কি বলেছি, এমপি বলেছি। রাজ্যের ক্ষেত্রে বিধানসভার সদস্যদের এমএলএ বলেছি, কিন্তু এখানে ওই রকম মনে থাকে যেন, এ জাস্ট হচ্ছে রাজ্যসভার সদস্য। এবার দেখো, এই রাজ্যসভার সদস্য হচ্ছে কত বললাম, 250। এর মধ্যে 12 বাদ দাও, তাহলে 238। এই 12টা কেন বাদ দিলাম, হ্যাঁ, এই 12 জন হচ্ছে ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। এই কারা, প্রথম অবস্থায় ছিল অ্যাংলো ইন্ডিয়ান। লোকসভায় ছিল 2 জন,
যেহেতু লোকসভায় অর্থনৈতিক ক্ষমতা, এই জন্য ওদের ক্ষমতাটা কম, দুজন করে দিয়েছিল। আর এই ক্ষমতাটা এদেরও আলাদা আলাদা স্পেশাল ক্ষমতা আছে, এখানে রাখা হয়েছিল 12 জন, মানে আমাদের সংবিধান অনুযায়ী। যাই হোক, এখন এই 12 জন হচ্ছে কোন কোন ক্ষেত্রে নেওয়া হয় বা পূরণ হয় বা পূরণ হয় না। এই 12 জন হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন ফিল্ড থেকে। ধরো বড় সায়েন্টিস্ট, বড় মিউজিশিয়ান, বড় কোন ব্যক্তি, এই 12 জন হতে পারে সিলেক্টেড। আর এই তাহলে এই 238 জন হচ্ছে কোথা থেকে আসে? সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য, সরি, ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো থেকে, ঠিক আছে, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কজন যায়? 16 জন। মানে এটা হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী হচ্ছে আমাদের, মানে এটা সিট সংখ্যা। 17 জন কখনো যেতে পারবে না। যেতে কখন পারবে? যদি হচ্ছে নতুন করে আবার হচ্ছে, মানে এটা জনসংখ্যার ভিত্তিতে হয় তো সিট সংখ্যা। লোকসভা এখানে আমাদের হ্যাঁ। 42টা। আর লোকসভায় 42টা, এটাও জনসংখ্যার ভিত্তিতে। যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে সিট সংখ্যা রিপ্রেজেন্টেটিভ বেড়ে যাবে। বোঝা গেল? যেমন উত্তরপ্রদেশে সব থেকে জনসংখ্যা বেশি, এই জন্য উত্তরপ্রদেশে হচ্ছে এমপির সংখ্যাও বেশি। এই জন্য যখন ভোট হয় সবাই কিন্তু ওই দিকেই তাকিয়ে থাকে। উত্তরপ্রদেশে যে দল জিতবে মানে সেই দলই সরকার গঠনের ক্ষমতা পাবে, মানে অ্যাকচুয়ালি হয়। বুঝা গেল এইটুকু? তাহলে এই যে 238 জন, এদের এরা কিভাবে নির্বাচিত হয়? এদেরকে নির্বাচন, বোঝা যাচ্ছে কি কঠিন লাগে? সে কার্তিক কোথায়? এই যে 238 জন, ধরো এই এই 238 জনের মধ্যে এই 16 জন, এই 16 জনকে কে নির্বাচন করে? মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মানে এখান থেকে নির্বাচিত হয়ে পাঠিয়ে দিল তো ওইখানে। এই 16 জন নির্বাচন করার ক্ষমতা কিন্তু মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীরই থাকে, মানে বিধানসভার উপরই থাকে। তার মানে ইনডাইরেক্টলি বলো মুখ্যমন্ত্রীরই খায়। এই মুখ্যমন্ত্রী হচ্ছে নিশ্চয়ই তার দলের সদস্যদের পাঠায়, বা অন্য ফিল্ডের, মিঠুন চক্রবর্তী এমএলএ নয়, তাকেও পাঠিয়ে দিল। বুঝতে পেরেছো? বা হচ্ছে আহ সৌরভ গাঙ্গুলি এমএলএ নয়, তাকেও পাঠিয়ে দিল। এইরকম ক্ষমতা থাকে, এই জন্য মুখ্যমন্ত্রী এদেরকে পাঠাতে পারে। পশ্চিমবঙ্গের উদাহরণ দিলাম, পশ্চিমবঙ্গের থেকে 16 জন। এইভাবে তারা কোথায় যায়? মানে দিল্লিতে যায়, কোথায়? উচ্চ কক্ষ, রাজ্যসভাতে। এবার এদের সবাইকে তো আর মুখ্যমন্ত্রী পাঠাবে না, নিশ্চয়ই তাদের বয়সেরও ব্যাপার থাকে। জাস্ট অন্য কিছুর ব্যাপার থাকে না, বয়সের একটা ব্যাপার। সংবিধান অনুযায়ী এদের মিনিমাম বয়স হতে হবে 30 বছর। বুঝতে পেরেছো? তার মানে রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম বয়স 30 বছর, ঠিক আছে? আর লোকসভার সদস্য হতে গেলে 25 বছর। বুঝে গেল? এইভাবে তারা হচ্ছে যায়। এবার এদের হচ্ছে কার্যকালের মেয়াদ, কোন একজন হচ্ছে রাজ্যসভার সদস্য, ইন্ডিভিজুয়াল পার্সন কত বছর পর্যন্ত থাকতে পারে? তো 2 বছরে মানে না, এইবার আমার প্রশ্নের ডাইরেক্ট অ্যান্সার করো। ক বছর পর্যন্ত? 6 বছর। 6 বছর। তাহলে প্রত্যেক 2 বছর আগে 3 বছর করে। 6 বছর পর্যন্ত সে রাজ্যসভার সদস্য থাকতে পারে, এবং এই রাজ্যসভাটাকে কখনো ভেঙে দেওয়া যায় না। লোকসভা প্রতি 5 বছর পর পর ভাঙা হবে, আবার নতুন করে নির্বাচন হবে, নতুন করে এমপি তৈরি হবে। আর রাজ্যসভা কখনো ভাঙা যাবে না। কি হবে? এই তাহলে হচ্ছে ওই ভাঙা যখন যাচ্ছে না, যে এমপিরা ওই 6 বছর পর্যন্ত হচ্ছে থেকে যাচ্ছে, তার মানে কি এমপি, মানে একটা সিস্টেম হয়ে যাচ্ছে। কিন্তু সংবিধান আবার বলে দিয়েছে প্রতি 2 বছর, আফটার 2 ইয়ার, যত সদস্য আছে, মানে 238 জন, তার 1/3, তাই তো, 1/3 সদস্যকে পদত্যাগ করতে হবে। যত সদস্য আছে তার 3/1 সদস্যকে পদত্যাগ করতে হবে। এবার তার সেই জায়গাটা পূরণ হলো, মমতা ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে আসলো। বুড়োগুলো কতদিন থেকে যেতে, আবার অন্যদের তো সুযোগ দিতে হবে, তাদেরকে আবার পাঠিয়ে দিল, যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকে, বা যে দল ক্ষমতায় থাকে তাই করবে। বুঝতে পেরেছো? তাহলে এবার আর একটা জিনিস বলছি,
এই যে 238 জন বলো বা 250 জন যাই বলো না কেন, এর মধ্যে কি উপরাষ্ট্রপতি আছে? উপরাষ্ট্রপতি কিন্তু নয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, মানে ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার সভাপতি। তা এই যে রাজ্যসভার যখন কোনো হচ্ছে সভা হবে বা মিটিং হবে, তার মধ্যে সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি করেন। এটা হচ্ছে পদাধিকার বলে, ইংরেজিতে বলে এক্স অফিসিও। উপরাষ্ট্রপতি করবেন, কিন্তু উপরাষ্ট্রপতি এই সভার সদস্য নয়, রাজ্যসভার সদস্যই নয়, তিনি আলাদা একটা ব্যক্তি। উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নয়। যেমন লোকসভার সদস্য কিন্তু হচ্ছে স্পিকার। স্পিকার কিন্তু লোকসভাকে পরিচালনা করেন, স্পিকার। কিন্তু স্পিকার কিন্তু ওই সভার সদস্য, মানে এমপি, এরকম সে যে দলেরই হোক। বোঝা গেল? তাহলে আচ্ছা, আর এবার অত বিস্তারিত অনেক টাইম নিল কি এবার দেখো, রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা রাজ্য সভার সদস্য নির্বাচন। ক্লিয়ার হলো এই যে লাইনটা? পশ্চিমবঙ্গ দিয়ে উদাহরণ দিলাম তো, অন্য রাজ্যের থেকে না, পশ্চিমবঙ্গে যে 16 জন, সেই 16 জনকে নির্বাচন করে পশ্চিমবঙ্গের বিধানসভা। আর বিধানসভার যে যিনি হচ্ছে প্রধান, তিনি তো মুখ্যমন্ত্রী, মানে তার নির্দেশে কে কে যাবে তাদেরকে পাঠিয়ে দিল। এবার এদেরকে কি তুমি ডাইরেক্ট নির্বাচন করছো? এই যে রাজ্যসভার সদস্যদের তুমি কি ভোট দিচ্ছ? ভোট দিচ্ছ না। এই জন্য তাদের ক্ষমতা। লোকসভা দিচ্ছি আমরা। লোকসভা এই জন্য এমপিদের ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা এই জন্য তাদের বেশি। প্রতি 2 বছর অন্তরে 1/3 যেটা আমি বলে দিয়েছি, নতুন সদস্য নিয়োগ হয়, নিযুক্ত হয়। প্রতি সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি। এই প্রত্যেকটা লাইন আলোচনা করা হয়েছে। আচ্ছা, যোগ্যতা। আচ্ছা, যাই হোক, রাজ্য থেকে কতজন? 229 জন। কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 8 জন। তাহলে কত হলো? 237। মানে এই অবস্থায় আছে, একজন বাদ আছে। আর মানে এখন হচ্ছে 245 জন আছে, 5 জন হচ্ছে নেই। বুঝতে পেরেছো? তাহলে এখানে হিসাবটা দেখো, তাহলে 229, এটা 4 আর 12, তাহলে এটা 4, এটা বাংলায় আছে। এটা বাংলায় আছে, তার মেয়ে আচ্ছা, তাহলে যদি বলে এখন সদস্য সংখ্যা কত আছে, 245 জন, আর ম্যাক্সিমাম কত থাকতো? 250। রাজ্যসভা গঠিত হয়েছিল মানে 3রা এপ্রিল 1952। 17ই এপ্রিল লোকসভা গঠন করা হয়েছিল, তার আগেই হচ্ছে রাজ্যসভা গঠন করা হয়েছিল। রাজ্যসভার প্রথম বৈঠক বসেছিল 13ই মে। এগুলো ইনফরমেশন, মানে তোমাদের ইন্টারভিউর জন্য অত জানার দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে আর একটু যেটা আলোচনা করব। এবার পঞ্চায়েতি ব্যবস্থা আলোচনা করার আগে রাষ্ট্রপতি সম্পর্কে একটু আলোচনা করে নিই। কি অসুবিধা হচ্ছে? না, পরে চেঞ্জ হয়ে যাবে। বন্ধু, 2 বন্ধু পাশাপাশি 4 চক্র লাগাইছে। বন্ধু সেই দেখি শুনে সেই বন্ধুর পাশে